আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো। আমরা আজকে তোমাকে স্বাগতম জানাচ্ছি পদার্থবিজ্ঞান একটা ক্লাসে। তো আমি সাথে আছি মোহাম্মদ হাবিবুল বাশার। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ভেক্টর অধ্যায়ের নদী নৌকা পারাপারের পর্ব 2। আমরা গত 26শে নভেম্বর এই নদী নৌকা পারাপারের প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছিলাম। তো যারা গত পর্বটা দেখনি তাদের জন্য একটু বলছি, সেটা হচ্ছে গত পর্বটা তুমি একটু দেখে নিবে। যদি গত পর্বের বিষয়টা না দেখো তাহলে কিছু অস্পষ্টতা তৈরি হবে। সেজন্য তোমার জন্য পরামর্শ হচ্ছে তুমি গত পর্বটা দেখে নিবে। আমরা শুরু করছি নদী নৌকা পারাপারে পর্ব 2। আমরা আজকের আলোচনায় আমরা কিছু প্রবলেম সলভ করব। তো চলো শুরু করি। তো নদী নৌকার আমরা গত ক্লাসে যেটা বলেছিলাম, আমরা তিনটা কোণের রেসপেক্টে, সূক্ষ্মকোণ, স্থূলকোণ এবং সমকোণ, মানে আলফা সূক্ষ্মকোণ হলে আলফা 90 ডিগ্রি হলে এবং আলফা 90 ডিগ্রির চেয়ে বেশি কোণ হলে সেই রেসপেক্টে আমরা নদী নৌকার অঙ্কগুলো করবার চেষ্টা করেছিলাম। তা আমরা দেখি, আমরা একটা নদী দেখছি, এটা হচ্ছে নদীর প্রস্থ। তো নদীর প্রস্থ বরাবর হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, প্লাস এক্সিস বরাবর হচ্ছে স্রোতের বেগটা আমরা বিবেচনা করেছি। এটা হচ্ছে নৌকার বেগ, নদী ও নৌকা বেগের মধ্যবর্তী কোণ আলফা। আমরা যদি এইটা দিয়ে একটা সামান্তরিক চিন্তা করি, এটা হচ্ছে লব্ধি বেগ। তো লব্ধি বেগের সমীকরণ আমরা গত ক্লাসে এগুলো আলোচনা করেছি। তো আমরা এখন এটা একটু দেখবো, আমরা একটু ভেক্টর বিভাজনটা দেখবো। স্রোতের বেগটা আমরা যদি স্রোতের বেগের দিকে তার ভেক্টর বিভাজনটা করি, সেটা হচ্ছে স্রোতের বেগের দিকে তার অংশ হচ্ছে ইউ কজ 0, সেক্ষেত্রে হচ্ছে, এবং নদীর প্রস্থ বরাবর হচ্ছে ইউ কজ 90। আমরা যদি নৌকার বেগটাকে দুইটা ভাগে বিভাজন করার চেষ্টা করি, স্রোতের বেগের দিকে সেটা হচ্ছে ভি কজ আলফা, যেহেতু নৌকার বেগকে আমরা ভি ধরেছি, এবং প্রস্থ বরাবর হচ্ছে ভি সাইন আলফা। তা আমরা নদীর প্রস্থ বরাবর মোট উপাংশটা যদি চিন্তা করি, নদীর প্রস্থ বরাবর মোট উপাংশটা হচ্ছে ইউ কজ 90 ডিগ্রি, অর্থাৎ কজ 90 0। ফাইনালি আমরা পাবো কি হচ্ছে, নদী প্রস্থ বরাবর বেগ পাবো হচ্ছে ভি সাইন আলফা। এই জিনিসটা খুব মনে রাখতে হবে তোমাকে, যখন আলফা স্থূলকোণ অথবা আলফা সূক্ষ্মকোণ, এই দুই ক্ষেত্রেই, এখন আমরা সূক্ষ্মকোণ নিয়ে আলোচনা করছি, উভয় ক্ষেত্রেই নদীর প্রস্থ বরাবর বেগটা হচ্ছে ভি সাইন আলফা। নদীর স্রোত বা পাড় বা তীর বা দৈর্ঘ্য বরাবর মোট উপাংশটা হচ্ছে ইউ কজ 0। খেয়াল করো, নদীর স্রোত বরাবর, নদীর পাড় বরাবর, তীর বরাবর, দৈর্ঘ্য বরাবর একই কথা, সেটা হচ্ছে ইউ কজ 0, মানে কি সম্পূর্ণ ইউ প্লাস ভি কজ আলফা। তাহলে আমরা দেখছি নদীর পাড় বরাবর বেগ, এই জিনিসটা একটু বোল্ড করে দেওয়া আছে, এইটা তুমি ছোটস্থ রাখার চেষ্টা করবো। নদীর পাড় বরাবর বেগ ভি কজ আলফা প্লাস ইউ, ইউ প্লাস ভি কজ আলফা, অর্থাৎ স্রোতের বেগের পুরো অংশটা এবং নৌকার বেগের একটা অংশ। তা আমরা নৌকার লব্ধি বেগ, এখানে দেখো আমরা নৌকার লব্ধি বেগ একটা সামান্তরিকের সূত্রের সাহায্যে আমরা যেটা করেছিলাম সেটাই আমরা বলবো। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2 ইউভি কজ আলফা। একবার সিম্পল সমীকরণ, নদী পার হতে কত সময় লাগবে। আমরা একটা বিষয়, নদী নৌকার সমস্যা আমরা আগেও বলেছি, গত ক্লাসে বলেছি, আমরা ত্বরণ বিবেচনা করব না, এক্ষেত্রে আমরা সরণ বেগ সময়ের জন্য সমবেগ বিবেচনা করতে হবে। এক্ষেত্রে প্রযোজ্য সমীকরণটা হচ্ছে এস ইজুকাল টু ভিটি। এস মানে হচ্ছে দূরত্ব, দূরত্ব ইজুকাল টু বেগ ইন্টু সময়। তো আমরা এক্ষেত্রে একটা জিনিস কি, এস ইজুকাল টু ভিটি, এই সমীকরণ একমাত্রিক। তো একমাত্রিক সমীকরণ গুলা কি সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তো নদী পার হতে প্রয়োজনীয় সময়, সর্বনিম্ন দূরত্ব বা নদীর প্রস্থ ডিভাইডেড বাই প্রস্থ বরাবর, এই বাংলায় সমীকরণগুলো আমি গত ক্লাসে বলেছিলাম, সমীকরণগুলো তোমাকে বাংলায় মনে রাখতে হবে। প্রস্থ বরাবর বেগ, সেটা খেয়াল রাখতে হবে। সর্বনিম্ন দূরত্বটা কি, নদীর প্রস্থটা কি, তাহলে প্রস্থ বরাবর বেগ হচ্ছে, আমরা একটু আগে দেখছি, ভি সাইন আলফা, আর সর্বনিম্ন দূরত্ব এবং নদীর প্রস্থ হচ্ছে গিয়ে ডি। তাহলে আমরা যে সমীকরণটা পাচ্ছি, টি ইজুকাল টু ডি বাই ভি সাইন আলফা, টি ইজুকাল টু ডি বাই ভি সাইন আলফা। আমরা সূক্ষ্মকোণের জন্য আরেকটা জিনিস দেখছি, সেটা হচ্ছে গিয়ে সর্বনিম্ন দূরত্ব বা নদীর প্রস্থ কত। তাহলে আমরা এখানে যদি ছবিটা দেখি, নদীর প্রস্থ, সেই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, সেই আমরা দেখছি কি হচ্ছে, নদীর প্রস্থ বরাবর বেগ হচ্ছে ভি সাইন আলফা। তাহলে নদীর প্রস্থ বরাবর বেগ হচ্ছে ভি সাইন আলফা। আমরা জানি দূরত্ব ইজুকাল টু বেগ ইন্টু সময়। তাহলে এস ইজুকাল টু কি, ডি সমান সমান নদীর প্রস্থ ইজুকাল টু ন্যূনতম দূরত্ব।
তাহলে সর্বনিম্ন দূরত্ব বা নদীর প্রস্থ, দূরত্ব ইকুয়াল টু বেগ ইনটু সময়। এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই বেগটা কিন্তু কি হচ্ছে, এই বেগ হচ্ছে প্রস্থ বরাবর বেগ, এই বেগ হচ্ছে প্রস্থ বরাবর বেগ, খেয়াল রাখতে হবে প্রস্থ বরাবর বেগ ইনটু নদী পার হওয়ার প্রয়োজনীয় সময়। তাহলে আমরা এই সমীকরণটা যেটা দেখব সেটা হচ্ছে ফাইনালি যে সমীকরণ পাচ্ছি আমরা ডি ইজ ইকুয়াল টু ভি সাইন আলফা ইনটু টি। এই সমীকরণগুলো বাংলা ইংরেজিতে, বাংলা এবং সমীকরণ দুইভাবে মনে রাখার চেষ্টা করব। সূক্ষ্মকোণের জন্য আমরা আরেকটা অপশন, চারটা। তো এখানে আমরা দেখো যেটা বলছি হচ্ছে গিয়া নৌকাটি বা সাঁতারু যাত্রাবিন্দুর বিপরীত বিন্দু হতে কত দূরে গিয়ে অন্য পাড়ে পৌঁছাবে। আমরা গত ক্লাসের শেষের দিকে এই জিনিসটা ব্যাখ্যা করেছি চমৎকার ভাবে, তোমরা প্রয়োজনে ওইটাও একটু দেখে নিতে পারো। আমরা এখানে খুব সংক্ষেপে একটু জাস্ট তোমাকে ধরিয়ে দেব। এটা হচ্ছে আমাদের নদীর প্রস্থ, এটা নৌকার স্রোতের বেগ, দেখো এটা হচ্ছে প্লাস এক্সিস বরাবর, এটা হচ্ছে নৌকার বেগ, মধ্যবর্তী কোণ আলফা। এই জায়গাটা দেখো আমরা যাত্রা বিন্দুটা বলছি, এই বিন্দুটা খেয়াল করো, যাত্রা বিন্দু হচ্ছে আমাদের এই বিন্দুটা। আমরা যদি একটু দেখাই তোমাকে, খেয়াল করো, যাত্রা বিন্দুটা হচ্ছে এইটা, যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু হচ্ছে এটা, নৌকাটি বা সাঁতারের যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু। তাহলে এখানে যদি লব্ধি বেগ চিন্তা করো, তাহলে যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু হচ্ছে এই বিন্দু, আমরা এই বিন্দুকে বললাম এ, এই বিন্দুকে যাত্রা বিন্দু হচ্ছে, দেখো যাত্রা বিন্দুটাকে আমরা সি ধরলাম, আর যাত্রা বিন্দুর বিপরীত বিন্দুটাকে আমরা এ ধরছি। তা আমরা এখন যদি দেখি নৌকা এইভাবে যদি রওনা করে, তাহলে এখানে লব্ধি বেগটা আমরা যদি এইভাবে চিন্তা করি, ধরো এটা হচ্ছে নৌকার লব্ধি বেগ, অর্থাৎ এইটা হচ্ছে ডাব্লিউ, এটা হচ্ছে ডাব্লিউ। আমরা বলছি যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু, যাত্রা বিন্দু সি এবং যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু হচ্ছে এ, এ থেকে আমরা যদি যে বিন্দুতে লব্ধি আসে এই বিন্দুটা হচ্ছে আমরা বললাম বি। তাহলে যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু হতে কত দূরে গিয়ে ডিএক্স, কত দূরত্বটাকে আমরা ডিএক্স দিচ্ছি, অন্য পাড়ে পৌঁছাবে। তাহলে এই এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব, এই ডিস্টেন্সটাই হচ্ছে আমাদের ডিএক্স। এই কথাটা একটু বুঝতে হবে, এই যে যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু হতে কত দূরে গিয়ে অন্য পাড়ে পৌঁছাবে, এই দূরত্বটাই হচ্ছে আমাদের ডিএক্স। তাহলে এ বি ইজ ইকুয়াল টু ডিএক্স। এখন আমরা যে জিনিসটা বিবেচনা করতে পারি, খেয়াল করো, আমরা যদি এ থেকে এ বিন্দু, তাহলে এ বি দূরত্বটা হচ্ছে, এ বি দূরত্বটা হচ্ছে ডিএক্স। এ বি দূরত্বকে আমরা ও পাড়ে না রেখে এ পাড়ে নিয়ে আসবো, এ বি ইজ ইকুয়াল টু ডিএক্স। সেটা কেমন? যেমন দেখো এ বিন্দু থেকে বি বিন্দুর যে দূরত্বটা, আমরা যদি এখান থেকে একটা লম্ব এইরকম টানি, এইরকম লম্ব টানলাম, তাইলে এবং সেই বিন্দুটার নাম যদি দেই ডি, তাহলে আমরা কিন্তু বলতে পারি এবি সমান সমান ডিএক্স সমান সমান কি সিডি, সিডি বলতে পারি। তার মানে কি, আমরা এই দূরত্বটাই বের করতে চাচ্ছি, এই যে এই দূরত্বটা, এই দূরত্বটাই সিডি দূরত্বটাই বের করতে চাচ্ছি, আমরা এই পাড়ে হিসাব করব। তো দেখো আমরা জানি কি দূরত্বের সমীকরণটা কি, তাও আমরা ডিএক্সটা কি সেটা বুঝতে পারছি। তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটু দেখি ভিজুয়ালি এটা কেমন হয়। সেক্ষেত্রে খেয়াল করো, এই যে এটা হচ্ছে আমাদের লব্ধি বেগ, যদি এখানে পৌঁছায় লব্ধি বেগ ডব্লিউ, তাহলে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে কি এবি। আবারও দেখো, আমি আবারও দেখাচ্ছি, খেয়াল করো, এইটা হচ্ছে আমাদের লব্ধি বেগ, এই লব্ধি বেগ আমরা ওই বিন্দুতে পৌঁছাইলাম, তাহলে এটা হচ্ছে এবি দূরত্ব, এ বিন্দুতে বিপরীত বিন্দু থেকে এবি দূরত্ব, এবি ইজ ইকুয়াল টু ডিএক্স। তো আমরা এখানে যেটা করছি, এই দূরত্বটা খেয়াল করো, আমরা এই দূরত্বটা এ পারে নিয়ে এসেছি, আমরা বলছি আমরা এই পারে হিসাব করব, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কি করছি, এখান থেকে আমরা একটা এই জায়গা থেকে এই বিন্দুতে একটা লম্ব টানছি। তাহলে আমাদের এক্সপেক্টিং আমরা যে দূরত্বটা নির্ণয় করব সেটা হচ্ছে এই দূরত্বটা। আমরা বলছি এই বিন্দুর দূরত্ব হচ্ছে সি, আর এটা হচ্ছে ডি। এখানে খেয়াল করো, তাহলে এই এক্স অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর কি হচ্ছে, বেগটা অনলি কি হচ্ছে, এখানে দুইটা বেগ কাজ করছে। একটা হচ্ছে আমরা জানি নদীর প্রস্থ বরাবর বেগ হচ্ছে, সরি, নদীর প্রস্থ বরাবর বেগ হচ্ছে ভি সাইন আলফা, সরি সরি, আমি বলছি হচ্ছে নদীর স্রোত বরাবর বেগটা হচ্ছে, দাঁড়াও প্লিজ, নদীর স্রোত বরাবর বেগ হচ্ছে ইউ, ইউ। এবং যেহেতু আমাদের এখানে আলফা স্থূল কোণ, সেক্ষেত্রে আমরা নদীর স্রোত বরাবর এই নৌকার বেগের একটা উপাংশ পাবো, নৌকার বেগের একটা উপাংশ, সেটা হচ্ছে ভি ক, হ্যাঁ হ্যাঁ, ভি কজ আলফা, ভি কজ আলফা, এই দুইটা, এটা হচ্ছে আমাদের নদীর স্রোত বরাবর বেগ বা নদীর পাড় বরাবর বেগ,
এইটা। তো আমরা যে দূরত্ব, যে কোনো দূরত্ব ইজ ইকুয়াল টু বেগ ইনটু সময়। দূরত্ব ইজ ইকুয়াল টু কি হবে? বেগ ইনটু সময়। আমরা লিখছি না, আমরা এটা দেখাবো। তাহলে দূরত্ব ইজ ইকুয়াল টু বেগ ইনটু সময়। তাহলে বেগটা অলরেডি পেয়ে গেছি। বেগটা স্রোত বরাবর, নদীর পাড় বরাবর একমাত্র কার্যকরী বেগ হচ্ছে এই দুইটার যোগফল। তা আমরা একটু দেখি এখন। নদীর স্রোত বা দৈর্ঘ্য বরাবর বেগের উপাংশ হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা। আমরা জানি দূরত্ব ইজ ইকুয়াল টু বেগ ইনটু সময়। তাহলে ডিএক্স, এই দূরত্বটাই কিন্তু আমাদের ডিএক্স। খেয়াল করো, এই যে এই দূরত্বটা, আমি বারবার বলছি একটা জিনিস, এটা একটু নতুন তোমাদের জন্য, সেই জন্য বারবার বলছি। এই দূরত্বটাই হচ্ছে তাহলে ডিএক্স। ডিএক্স হচ্ছে নদীর স্রোত বা দৈর্ঘ্য বরাবর বেগ, আবার নদী পার হতে যে সময় লাগছে সেইটা। তাহলে আমরা যদি দেখি এখন, তাহলে ডিএক্স ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি। তাহলে জাস্ট তুমি বাংলায় যদি মনে রাখো, খেয়াল রাখতে হবে নদীর স্রোত বা দৈর্ঘ্য বরাবর বেগ ইন্টু নদী পার হতে প্রয়োজনীয় সময়, এটি হচ্ছে আমাদের ডিএক্স। তো আমরা এই ডিএক্স এর সমীকরণটা দেখলাম। এখানে আমি একটু এক ফাঁকে একটু তোমাদের যদি একটু রিক্যাপ করি, আমরা এখানে চারটা জিনিস শিখছি, চারটা জিনিস। এই চারটা জিনিস যদি আমরা মনে রাখি, এই চারটা জিনিস আমাদের মনে রাখতে হবে। খেয়াল করো, এখানে আমরা সূক্ষ্মকোণের জন্য দেখো নৌকার লব্ধি বেগ কত, নাম্বার ওয়ান লব্ধি বেগ কত, নাম্বার টু হচ্ছে নদী পার হতে কত সময় লাগবে। এটা আলফা সূক্ষ্মকোণের জন্য যেমন আমরা করব, আলফা 90 ডিগ্রির জন্য করব, অথবা আলফা সমকোণের জন্য বলবো। নাম্বার ওয়ান দেখো নৌকার, আমরা এখানে একটু দেখাচ্ছি তোমাকে, এই যে নৌকার লব্ধি বেগ কত, আমরা দেখাচ্ছি নদী পার হতে প্রয়োজনীয় সময়। তো লব্ধি বেগের সমীকরণটা আমরা যদি পেলাম কি, ডব্লিউ ইজ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা। আর নদী পার হতে প্রয়োজনীয় সময় সমান সমান কি, সর্বনিম্ন দূরত্ব ডিভাইড বাই নদীর প্রস্থ, সরি সর্বনিম্ন দূরত্ব বা নদীর প্রস্থ ডিভাইড বাই প্রস্থ বরাবর, টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। আমরা যদি পরের স্লাইডে যেটা দেখছি, আমরা একটু খেয়াল করো, এখানে 3 নাম্বার হচ্ছে সর্বনিম্ন দূরত্ব বা নদীর প্রস্থ, মানে 3 নাম্বারকে আমরা নদীর প্রস্থ চিন্তা করতে পারি। ঠিক আছে, তাহলে নদীর প্রস্থ হচ্ছে গিয়ে কি, সর্বনিম্ন দূরত্ব বা নদীর প্রস্থ বরাবর বেগ ইন্টু নদী পার হতে প্রয়োজনীয় সময়। ঠিক আছে, এবং আমরা চতুর্থ বলছিলাম ডিএক্স। ডিএক্স মানে কি হচ্ছে, নৌকা বা সাঁতারু যাত্রাবিন্দুর বিপরীত বিন্দু থেকে কত দূরে গিয়ে অন্য পাড়ে পৌঁছাবে। তো আমরা এখন যেটা হচ্ছে গিয়ে কি, আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি এর জন্য নির্ণয় করব। তো এখানে একটু বলে রাখি, যখনই তোমাকে আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রির জন্য বলবে, তখন এটার সাথে সাথে আমরা প্যারালাল একটা কনসেপ্ট করব, সেটা হচ্ছে সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে তোমাকে বলবে সর্বনিম্ন সময়, ন্যূনতম সময় নদী পার হতে গেলে কি করতে হবে। তো এখানে আমরা একটু জাস্ট মনে রাখবার চেষ্টা করবো, আমরা পরবর্তীতে প্রুভ করব। সর্বনিম্ন সময় নদী পার হতে যখনই তোমাকে এই কন্ডিশনটার কথা বলবে, তুমি ধরে নিবে আলফা ইজ ইকুয়াল টু 90। আর আলফা মানে কি, ইউ এবং ভি এর মধ্যবর্তী কোণ। আলফা হচ্ছে ইউ এবং ভি এর মধ্যবর্তী কোণ। ঠিক আছে, তো আমরা এখন একটু দেখি আবার এই যথারীতি নৌকার লব্ধি বেগ। 1 নাম্বার হচ্ছে লব্ধি বেগ। দেখো এখানে আমরা নদীর প্রস্থ, এক্ষেত্রে হচ্ছে স্রোতের বেগ, এক্ষেত্রে কি হচ্ছে, আমরা আলফা 90 ডিগ্রি, তাহলে নৌকার বেগটা কোন দিকে খেয়াল করছো, ঠিক আলফাটা এই ক্ষেত্রে 90 ডিগ্রি। তাহলে আমরা যদি এটা, এক্ষেত্রে আমাদের এটা কি হয়ে যাবে, রেক্টাঙ্গুলার হয়ে যাবে। তাহলে লব্ধি বেগ ডব্লিউ, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি, লব্ধি বেগ। তাহলে ডাব্লিউ লব্ধি বেগ ইজ ইকুয়াল টু, আমরা যে আমরা অলরেডি সামুদ্রিক সূত্রের ক্ষেত্রে জানি, এখানে আমরা যেমন এখানে cos 90 ডিগ্রি আসবে, তাহলে এখানে w ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার ভি স্কয়ার প্লাস 2uv cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি 0 হলে আমরা এটাই পাবো, এবং আমরা নরমালি পিথাগোরাসের উপপাদ্য থেকেও এটা বলতে পারি। ইভেন আমরা সামুদ্রিক সূত্র প্রুফটা বসে যখন আলফা 90 ডিগ্রি হয় এটা। তাহলে ঠিক আছে, এক্ষেত্রে একটু বলে রাখছি যে আমি এই সমীকরণটা দেখানোর কারণ হচ্ছে, আমরা স্রোতের বেগকে শুধু যে ইউভি দ্বারা বলবো অনেক সময় তা না, অনেক সময় এই যে স্রোতের বেগকে তোমাকে কি হচ্ছে ভিটি দ্বারা প্রকাশ করা হয়, ভিটি দ্বারা, এবং নৌকার বেগকে ভিভি দ্বারা, বোট ভেলোসিটি অফ বোট, আর এটা হচ্ছে টাইডাল ভেলোসিটি অফ টাইডাল, সেটা দ্বারা প্রকাশ করলে এই ধরনের সমীকরণ আমরা পাবো। তাহলে এই ক্ষেত্রে মনে রাখতে হবে লব্ধি বেগ ইজ ইকুয়াল টু কি হচ্ছে, রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার। আমরা যাব হচ্ছে সেকেন্ড সমীকরণ, হচ্ছে প্রয়োজনীয় সময় কতটুকু আলফা 90 ডিগ্রি এর জন্য, অর্থাৎ সর্বনিম্ন সময়ের জন্য। খেয়াল করো, আমরা নদীর প্রস্থ, স্রোতের বেগ, নৌকার বেগ, আলফা 90 ডিগ্রি। এখানে একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, একটা খুবই গুরুত্বপূর্ণ কথা, তুমি এই কথাটা একটু খেয়াল করবা। আমাদের সাধারণ ধারণা অনুযায়ী কি হচ্ছে, সর্বনিম্ন দূরত্ব আর ন্যূনতম সময়, এরকম একটা পজিশন। জাস্ট আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, সেটা যদি তুমি একটু খেয়াল করো। সেটা হচ্ছে, আমাদের এই দূরত্বটা যদি সর্বনিম্ন, আমরা জানি যে এই দূরত্বটা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব, এই যে এইটা,
মানে আমরা যদি লম্বালম্বি নদী পার হই তাহলে সেটাই সর্বনিম্ন দূরত্ব। আমরা প্রথম ক্লাসে এটা নিয়ে খুব বিস্তারিত আলোচনা করছি, শেষের দিকে একটু আলোচনা করব। তাহলে এই দূরত্বটা হচ্ছে সর্বনিম্ন। আমি যদি এখান থেকে এরকম যেতে চাই, দেখো এখানে আমি পৌঁছাতে চাই বেশি সময় লাগবে, আমি যদি এখানে আসতে চাই কম সময় লাগবে এখানে আসতে চাই। কিন্তু নদী নৌকার অঙ্কর ক্ষেত্রে সর্বনিম্ন দূরত্ব এবং সর্বনিম্ন সময় দুইটা একসাথে অর্জন করা যাবে না। যে আমি সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে চাই, সেক্ষেত্রে আমাকে বেশি সময় লাগবে। আর সর্বনিম্ন সময়, কথাটা খেয়াল করে, সর্বনিম্ন সময়ে যদি আমি নদী পার হতে চাই, মানে আমি সর্বনিম্ন সময় নদী পার হতে চাই, তাহলে আমাকে কি হচ্ছে দূরত্বটা বেশি অতিক্রম করতে হবে। মানে নদী নৌকার সমস্যায় সর্বনিম্ন সময় এবং সর্বনিম্ন দূরত্ব একসাথে অতিক্রম করা যায় না। সেই বিষয়টা একটু আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আমরা ন্যূনতম দূরত্বে নদী পার হইলে সময় ন্যূনতম হবে না, আবার ন্যূনতম সময় নদী পার হইলে দূরত্ব ন্যূনতম হবে না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা যে কথা বলতে পারি, নদী পারাপারের ক্ষেত্রে ন্যূনতম দূরত্ব এবং ন্যূনতম সময় একসাথে অর্জন করা সম্ভব না, কিন্তু আলাদা আলাদা ভাবে অর্জন করা সম্ভব। যাই হোক, নদী পার হতে কত সময় লাগবে, তাহলে আমরা নদী পার হতে সময়, তাহলে আমরা জানি নদী পার হতে প্রয়োজনীয় সময় সমান সমান, আমরা একই সমীকরণ তুমি এখানে বসাইতে পারবা, আগে যে সমীকরণ, ওই সমীকরণে খালি এই জাস্ট এই বাংলা কথাটা মনে রাখলে হবে। নদী পার হতে প্রয়োজনীয় সময় সমান সমান কি, সর্বনিম্ন দূরত্ব বা নদীর প্রস্থ ডিভাইডেড বাই প্রস্থ বরাবর বেগ, জাস্ট বসায় দেওয়া। তো আমরা জানি প্রস্থ বরাবর বেগ, এখানে খেয়াল করো আগের বার যেটা হচ্ছে আলফা যখন সূক্ষ্মকোণে ছিল, আলফা সূক্ষ্মকোণ ছিল, এখন এখানে কিন্তু নৌকার নৌকা যাচ্ছে এই বরাবর, তাইলে আমরা জানি কি একটা ভেক্টর যেই দিক বরাবর ক্রিয়া করে সেই দিকে, যেমন লম্বালম্বি এদিকে ক্রিয়া করছে, তাইলে এই দিক বরাবর তার কোনো উপাংশ নাই, বা অন্য কোনো দিক বরাবর তার কোনো উপাংশ নাই, তাহলে এই দিক বরাবরই পুরো উপাংশটা, একটা ভেক্টর যেদিকে ক্রিয়া করে সেই দিকে তার উপাংশ পুরাটাই। তাহলে প্রস্থ বরাবর বেগ হচ্ছে ভি। ঠিক আছে, তাহলে আমরা, এবং নদীর প্রস্থ হচ্ছে ডি, তাহলে আমরা প্রয়োজনীয় সময় টি ইকুয়াল টু পেলাম কি, ডি বাই ভি। খেয়াল করো আগের বার যখন আলফা সূক্ষ্মকোণ অথবা আলফা স্থূলকোণ, সেই ক্ষেত্রে প্রস্থ বরাবর বেগ হবে ভি সাইন আলফা, আর যখন প্রস্থ বরাবরই আমরা নৌকা চালাচ্ছি, তখন তার কোনো উপাংশ থাকবে না, সরাসরি ভি। আশা করি বুঝতে পারছো। তো আমরা সর্বনিম্ন দূরত্বের সমীকরণটা আমরা জানি, দূরত্ব ইকুয়াল টু বেগ ইন্টু সময়, সর্বনিম্ন দূরত্ব বা নদীর প্রস্থ সমান সমান কি, প্রস্থ বরাবর বেগ ইন্টু প্রয়োজনীয় সময়। যথারীতি প্রস্থ বরাবর বেগ হচ্ছে ভি আর প্রয়োজনীয় সময় টি, সেই সমীকরণটা হচ্ছে ডি ইজ ইকুয়াল টু ভিটি। ওকে, তা আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে চতুর্থ অপশনটা। আমরা বলছিলাম নৌকা বা সাঁতারু যাত্রাবিন্দুর বিপরীত বিন্দু হতে কত দূরে অন্য পাড়ায় গিয়ে পৌঁছাবে, মানে ডিএক্স টা নির্ণয় করবে। এই ডিএক্স টা খেয়াল করো, ডিএক্স টা দুই ক্ষেত্রে সম্ভব। আলফা যখন সূক্ষ্মকোণ তখন, মানে আলফা 90 ডিগ্রির ছোট অথবা আলফা 90 ডিগ্রি, এই দুই ক্ষেত্রেই সম্ভব। আমরা ছবি দেখলে বুঝতে পারবো। দেখো আমরা রওনা দিয়েছি, স্রোতের বেগ এইদিকে, আমি এবার ইচ্ছা করে স্রোতের বেগকে ভিটি দ্বারা লিখেছি যাতে তুমি অভ্যস্ত হও, এবং নৌকার বেগকে ভিভি দ্বারা লিখেছি, স্রোতের বেগ এবং নৌকার বেগ। এখন দেখো আলফা 90 ডিগ্রি, ঠিক আছে, তার মানে কি ঠিক প্রস্থ বরাবর নৌকা চলছে। ঠিক আছে, এখন আমরা যদি বলি এখানে বিপরীত বিন্দুটা, আমরা যে যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু, তো এক্ষেত্রে আমরা যদি একটু ছবি দেখি প্লিজ, তাহলে এইটা হচ্ছে আমাদের যাত্রা বিন্দু। আমরা বলছি এই বিন্দুটাকে, যাত্রা বিন্দুকে সি, এই বিন্দুটাকে আমরা এ বিন্দু বলছি, আমরা এর আগেও বলেছিলাম। তাহলে যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু থেকে এখন এক্ষেত্রে তুমি চিন্তা করো লব্ধি বেগটা কিরকম হবে। তাহলে লব্ধি বেগটা আমরা যদি রেক্ট্যাঙ্গেল করি, রেক্ট্যাঙ্গেল এই বরাবর হবে লব্ধি বেগটা, খেয়াল করো তুমি। তাহলে লব্ধি বেগ, তাহলে এই যে বিন্দুতে পৌঁছাবে সেই পৌঁছানো বিন্দুটাকে আমরা বলছি, এই বিন্দুটাকে বলছি আমরা বি বিন্দু। ঠিক আছে, তাহলে এই ডিস্টেন্সটাই হচ্ছে ডিএক্স, এই ডিস্টেন্সটাই হচ্ছে ডিএক্স। তা আবার খেয়াল করো, যাত্রা বিন্দুর এই যে এইটা হচ্ছে যাত্রা বিন্দু, যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু হচ্ছে এ, সেই এ থেকে যেখানে পৌঁছাবে সেই বিন্দু, পৌঁছানোর বিন্দুটা বি বিন্দু, এর মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে ডিএক্স। তা আমরা যদি যথারীতি এখানে আগের মতোই লম্ব টানি, সেই লম্ব দেখো এখান থেকে আমরা এটা লম্ব টানলাম, তাইলে আমরা এই বিন্দুটা পাবো। ঠিক আছে, আমরা লম্ব টানলাম, এই বিন্দু পেলাম। ঠিক আছে, তখন আমরা এই বিন্দুটার নাম দিলাম কি, হচ্ছে এই বিন্দুর নাম দিচ্ছি আমরা ডি। আমরা ও পারে হিসাব না করে আমরা এই পারে হিসাবটা করলাম, এই ডিস্টেন্সটাই হচ্ছে আমাদের ডিএক্স। তাহলে আমরা বলতে পারি ডিএক্স ইজুকাল টু এবি ইজুকাল টু সিডি। এখানে একটা বিষয় খেয়াল করো, এই সিডি একটা দূরত্ব, এই দূরত্বটা কোন বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর, দূরত্বটা কোন বরাবর, প্লাস এক্স অ্যাক্সিস বরাবর, তাই না? তাহলে দূরত্ব ইজুকাল টু বেগ ইন্টু সময়। দূরত্ব ইজুকাল টু কি, আবারও বলছি, দূরত্ব ইজুকাল টু বেগ ইন্টু সময়। তাহলে দূরত্ব যদি তুমি ডিএক্স ইজুকাল টু, সরি,
ডিএক্স। এই ডিএক্স ইকুয়াল টু এখানে বেগটা কি খেয়াল করো, এখন নৌকার বেগ কিন্তু এইদিকে, নৌকার বেগ এদিকে, স্রোতের বেগ এদিকে। এখন এই দুইটা বেগ সরাসরি অ্যাক্সিস বরাবর, এগুলোর কোনো উপাংশ আমরা পাবো না। তাইলে প্লাস এক্সিস বরাবর একমাত্র দূরত্ব হচ্ছে, একমাত্র বেগ হচ্ছে ইউ, মানে স্রোতের বেগ আর হচ্ছে প্রয়োজনীয় সময়। তাহলে দূরত্ব ইকুয়াল টু বেগ ইন্টু পয়েন্ট, তাহলে ডিএক্স ইকুয়াল টু ইউ ইন্টু টি পাবো। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমরা এখন যদি এটাকে একটু দেখি, আমরা একটু ভিজুয়ালি দেখার চেষ্টা করি। দেখো এটা হচ্ছে আমাদের লব্ধি বেগ, এটা হচ্ছে লব্ধি বেগ, তাহলে এটা হচ্ছে আমাদের ডিএক্স দূরত্বটা। ঠিক আছে, এবি ইকুয়াল টু ডিএক্স। তা আমরা এখন দেখছি এবি ইকুয়াল টু ডিএক্স। তাহলে স্রোত, নদীর স্রোত বা দৈর্ঘ্য বরাবর বেগ অনলি ভিটি, এই যে ভিটি দ্বারা দেখাচ্ছি আমরা, ইউ দ্বারা দেখাইলাম ভিটি। তাহলে আমরা জানি দূরত্ব ইকুয়াল টু বেগ ইন্টু সময়, তাহলে ডিএক্স ইকুয়াল টু কি, ডিএক্স হলো নদীর স্রোত বা দৈর্ঘ্য বরাবর বেগ ইন্টু নদী পার হতে প্রয়োজনীয় একই সমীকরণ। জাস্ট আগে ছিল কি হচ্ছে, বেগটা ছিল দেখো আলফা যখন কত সূক্ষ্মকোণ ছিল, আলফা যখন সূক্ষ্মকোণ ছিল 90 ডিগ্রি ছিল না, তখন কিন্তু নদীর প্রস্থ বরাবর সরি নদীর স্রোত বরাবর বেগ ছিল ইউ প্লাস ভি সাইন আলফা। আর যেহেতু এখন বেগটাই, নৌকার বেগটাই প্রস্থ বরাবর এবং প্রস্থ বরাবর, সেক্ষেত্রে নদীর স্রোত বরাবর নৌকার বেগের কোনো উপাংশ নাই। সেই জন্য আমরা বলছি ডিএক্স ইকুয়াল টু ভিটি ইন্টু টি। প্রয়োজনীয় আছে, টি মিনিমাম হবে না আসলে, প্রয়োজনীয় সময় এইটা একটু, এই টি মিনিমাম হবে না, এটা হলো টি। ঠিক আছে, তাহলে ডিএক্স ইকুয়াল টু ভিটি ডি বাই ভিভি, এক কথাই। ঠিক আছে, ভিটি যদি কোনো কারণে ওই যে সময়ের মাধ্যমে তোমাকে বের করতে, সময়টা দেওয়া না থাকে আলাদা, তখন তুমি চাইলে এইভাবে ডি বাই ভিভি, ঠিক আছে, সেটা দিয়ে বের করতে পারবা। তো আমরা দেখো এই ক্ষেত্রে আমরা চারটা জিনিস পেলাম। তো আমরা এই যে আরেকটা যে ডি বাই ভি, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের যদি সরাসরি দেওয়া থাকে তাহলে আমরা এটা পাবো। তো আশা করি বুঝতে পারছো। তো আমরা আলফা স্থূলকোণের জন্য, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি, ন্যূনতম দূরত্বে, দেখো আলফা যখন স্থূলকোণ, ন্যূনতম দূরত্বে নদী পার, আমরা গত ক্লাসে এটার মধ্যে খুব এমফেসিস দিয়েছি, তোমরা এটা একটু এখান থেকেও দেখে নিতে পারো। তাহলে দেখো এখানে ভিভি ভিবি আলফা স্থূলকোণ, আলফা স্থূলকোণ, এখানে ন্যূনতম দূরত্ব বলতে বোঝাচ্ছি সর্বনিম্ন দূরত্ব। এই যে এই ডিস্টেন্সটা হচ্ছে অলওয়েজ ন্যূনতম দূরত্ব। এগুলোর অনেকগুলো নাম আছে, ন্যূনতম দূরত্ব, সর্বনিম্ন দূরত্ব, আড়াআড়ি পারাপারা, মানে আমরা লম্বালম্বি নদী পার, প্রস্থ বরাবর নদী পার, স্রোতের বেগের সাথে 90 ডিগ্রি কোণে নদী পার, এরকম বিভিন্ন কথাবার্তা বলা আছে। তা আমরা এটা একটু দেখি। এক্ষেত্রে এটা হচ্ছে আলফা, আমরা এটাকে আলফা ধরছি, খেয়াল করো এটাকে আলফা। আমরা একটু যদি ব্যাকে যাই, এই যে এটা আলফা হইলে এটা 90 ডিগ্রি পাই মাইনাস আলফা। তাহলে এই দিক বরাবর মানে স্রোতের বেগের বিপরীত দিকে, স্রোতের বেগের বিপরীত দিকে মাইনাস এক্স অ্যাক্সিস বরাবর বেগটা হচ্ছে কি ভিভি কস পাই মাইনাস আলফা। এখন আমরা জানি কস পাই মাইনাস আলফা ইজ ইকুয়াল টু মাইনাস কস আলফা, তাহলে ভিভি কস আলফা মাইনাস তো আছেই। তো এই ক্ষেত্রে নদীর প্রস্থ বরাবর বেগ ভিভি সাইন পাই মাইনাস আলফা, সেটা হচ্ছে ভিভি সাইন আলফা। তাহলে ন্যূনতম দূরত্বে নদী পারাপারের শর্ত, আমরা এখন যদি এই জিনিসটা দেখো, ন্যূনতম দূরত্বে নদী পারাপারের শর্ত দেখো, আমরা এই যে নৌকার বেগ, এই নৌকার বেগটাকে যদি ভেঙে ফেলি, নৌকার বেগটা ভেঙে ফেললে আমরা এইদিকে একটা বেগ পাচ্ছি, এই বেগ এটা হচ্ছে স্রোতের বেগের উল্টা দিকে, এই বেগটা হচ্ছে স্রোতের বেগের দিকে। দেখো এই দুইটা বেগ যদি পরস্পর সমান হয়, এই দুইটা বেগ, এই যে এই বেগটা এবং এই বেগটা যদি পরস্পর, মানে এই যে স্রোতের বেগ এইটা এবং এটা যদি পরস্পর সমান হয়, যেহেতু এরা বিপরীত দিকে একটা পরস্পর নাকচ করবে, সমান হলে নাকচ করবে, তখন আমরা এই বেগটার মাধ্যমে, এইটাই আসলে নৌকার লব্ধি বেগ হয়ে, এটাই তখন লব্ধি বেগ হয়ে যাবে, এই বেগের মাধ্যমে নদী পারাপার হতে পারো। তাহলে ন্যূনতম দূরত্বে নদী পারাপার, ন্যূনতম দূরত্ব বলতে কোন জিনিসটা বোঝাইছি, লম্বালম্বি, আমরা এই ডিস্টেন্স এইটাই হচ্ছে সর্বনিম্ন দূরত্ব বা ন্যূনতম দূরত্ব, এই দূরত্বে নদী পারাপার হতে চাই। এই দূরত্বে নদী পারাপারের শর্ত হচ্ছে কি, যে আমাদেরকে এই যে নৌকার বেগের একটা অংশ যেটা স্রোতের বেগের উল্টা দিকে, এই অংশ এবং স্রোতের বেগ দুইটা যদি পরস্পর সমান হয়, তাহলে আমরা নৌকার লব্ধি বেগে আমরা নদী পার হতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি কন্ডিশনটা কি হয়।
তাহলে ভিভি মাইনাস ভিভি কজ আলফা ইজ ইকুয়াল টু ভিটি যদি সমান হয় তাহলে আমরা কি হচ্ছে ন্যূনতম দূরত্বে নদী পার হতো। ন্যূনতম দূরত্বে অথবা আড়াআড়ি বা প্রস্থ বরাবর নদী পার হতে কোন দিকে নৌকা চালাতে হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে কি আমাদের এখানে এই কথাটা আমাদের প্রচুর প্রবলেম আছে, আমাদের অনেক অনেক প্রবলেম বিশ্ববিদ্যালয়ে কলেজে এমসিকিউতে বিভিন্ন জায়গায় আসে। এইটা হচ্ছে আলফা। তোমার এই প্রশ্ন ন্যূনতম দূরত্বে বা আড়াআড়ি নদী পার হতে কোন দিকে নৌকা চালাতে হবে মানি হচ্ছে আলফা কত, আলফা ইজ ইকুয়াল টু হোয়াট, এই প্রশ্নটা এটাই বোঝায়। ঠিক আছে, আশা করি এটা বোঝা গেছে। তাইলে আমরা আলফার একটা শর্ত এখান থেকে বের করতে পারবো আমরা। দেখো কজ আলফা, এখান থেকে যদি কজ আলফা নিয়ে এটা প্রক্ষান্তর করি তাহলে ভিটি মাইনাস ভিভি হবে, ভিটি মাইনাস ভিভি কজ আলফা ইজ ইকুয়াল টু আমরা যদি ইউভি দ্বারা করি তাহলে ইউ মাইনাস ভি হবে। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কস মাইনাস ভিটি বাই ভিভি, ভিটি মানে হচ্ছে স্রোতের বেগ বাই নৌকার বেগ, আমরা আগেও দেখাচ্ছিলাম। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কস মাইনাস স্রোতের বেগ বাই নৌকার বেগ। তাহলে এখানে একটু বেশি নৌকার বেগ স্রোতের বেগের চেয়ে বেশি হতে হয়। ঠিক আছে, তাইলে নদী পারাপার সম্ভব হয়। সেক্ষেত্রে আমরা যদি বলি এখানে আমরা স্রোতের বেগ যেহেতু বড়, স্রোতের বেগ স্রোতের বেগ যেহেতু ছোট, নৌকার বেগ বড়, আমরা খেয়াল করব স্রোতের বেগ নৌকার বেগের চেয়ে ছোট হতে হয়। স্রোতের বেগ স্রোতের বেগ ইউ স্মলার দেন ভি অথবা ইউ স্মলার দেন ভি অথবা ভি গ্রেটার দেন ইউ। তাইলে কি হচ্ছে, তাহলে আমরা এটাকে বলতে পারি ভি কে বলতে পারি ছোট, ভি কে বলতে পারি বড়, ইউ কে বলতে পারি ছোট, ইউ কে বলতে পারি ছোট। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কি হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু কস ইনভার্স ছোট বাই বড়। ঠিক আছে, তাহলে আমরা এইটা পেলাম হচ্ছে গিয়ে কি এইটা একটা আলাদা একটা কন্ডিশন, ন্যূনতম দূরত্বে বা আড়াআড়ি প্রস্থ বরাবর নদী পার হতে কোন দিকে নৌকা চালাতে হবে। এই ধরনের অনেক প্রবলেম তোমরা করবা। ঠিক আছে, আমরা তাহলে আগাই, এর জন্য আমরা আরো কিছু শর্ত নির্ণয় করব। নৌকার লব্ধি বেগ, তো লব্ধি বেগ এক্ষেত্রে আমরা একটু আগে বলেছিলাম যে লব্ধি বেগ যদি কোনো কারণে কি হচ্ছে, আমরা কোনো কারণে খেয়াল করো এইটা এবং এইটা যদি সমান হয়, এই দুইটা যদি সমান হয় এবং যদি এরা পরস্পর বিপরীত দিকে, তাহলে নৌকার লব্ধি বেগটা হবে কি হচ্ছে ভি আর ইজ ইকুয়াল টু রেজাল্টেন্ট ভি আর ইজ ইকুয়াল টু ভিভি সাইন আলফা। ঠিক আছে, তাহলে ভি আর ইজ ইকুয়াল টু ভিভি সাইন আলফা। আমরা লব্ধি বেগের এর জন্য আরেকটা সমীকরণ নির্ণয় আগেও করেছি, দেখাবো আবার আমরা পরবর্তী স্লাইডে এটা দেখাবো যে আমরা লব্ধি বেগের জন্য ন্যূনতম দূরত্বে নদী পারাপার অর্থাৎ আলফা ইজ ইকুয়াল টু স্থলকোণের জন্য আমরা লব্ধি বেগের তিনটা সমীকরণ নির্ণয় করব। এই তিনটা সমীকরণ প্রত্যেকটাই একই মিনিং, তুমি যে কোনো সমীকরণ দিয়ে যদি কাজটা করো, যে কোনো সমীকরণ দিয়ে যদি কাজটা করো একই জিনিস আমরা পাবো। যে কোনো সমীকরণ দিয়ে যদি আমরা কাজ করি এই তিনটা সমীকরণের ক্ষেত্রে আমরা একই জিনিস পাবো। ঠিক আছে, তা আমরা একটু আগাই, তিনটা সমীকরণ আমরা দেখি। একটা সমীকরণ আগে পেয়েছে আবার দেখাবো আমরা, এখন আমরা আরেকটা সমীকরণ নির্ণয় করব। সরি, ওকে। আলফা স্থূলকোণের জন্য আমরা ন্যূনতম দূরত্ব নদী পারাপার, লব্ধি বেগের আমরা নৌকার লব্ধি বেগ, আমরা একটা সমীকরণ পেয়েছি। এবং আরেকটা জিনিস দেখো, স্রোতের বেগ দেখো, নৌকার বেগ দেখো, এক্ষেত্রে হচ্ছে আলফা স্থূলকোণ। দেখো স্রোতের বেগ নৌকার বেগ আলফা স্থূলকোণ, আমরা যদি সামুদ্রিকটা ফিল আপ করি তখন ডাব্লিউ হচ্ছে গিয়ে আর কি লব্ধি বেগ। এক্ষেত্রে লব্ধি বেগ ডাব্লিউ ইজ ইকুয়াল টু সিম্পল সূত্র, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2 ইউভি কজ আলফা। আমরা একটু আগে দেখেছিলাম কজ আলফা ইজ ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি, কজ আলফা ইজ ইকুয়াল টু মাইনাস ইউ বাই মানে স্রোতের বেগ ডিভাইডেড বাই নৌকার বেগ। তা আমরা এই মানটা যদি বসাই দিই তাহলে কি হবে, এই যে কজ আলফার জায়গায় ইউ মাইনাস ইউ বাই ভি, তাহলে ভি ভি কাটা যাবে, ভি ভি কাটা যাবে, ভি আর ভি কাটা যাবে, তখন মাইনাস 2 ইউ স্কয়ার হবে। আমরা যদি এটা ফাইনালি লিখি তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। এখানে ভি হচ্ছে নৌকার বেগ, ভি হচ্ছে গিয়ে কি নৌকার বেগ, ইউ হচ্ছে স্রোতের বেগ। তাহলে কি হবে, লব্ধি বেগ ইজ ইকুয়াল টু নৌকার বেগ স্কয়ার মাইনাস স্রোতের বেগ স্কয়ার। এটা আরেকটা সমীকরণ। খেয়াল করো আমরা আগে একটা সমীকরণ পেয়েছিলাম, তাই না? এখানে দেখো এই যে এটা একটা সমীকরণ নৌকার বেগের জন্য, এটা একটা সমীকরণ, আগে একটা সমীকরণ পেয়েছি। এই সমীকরণটা তুমি আলাদা করে, এটা হচ্ছে বাংলা আর এটা হচ্ছে গিয়া তুমি সমীকরণের মাধ্যমে। ঠিক আছে, তা আমরা এর আগেও একটা সমীকরণ পেয়েছিলাম, সেটা মনে আছে কিনা, ভি আর ইজ ইকুয়াল টু ভিভি সাইন আলফা। এই তিনটাই হচ্ছে আমাদের
লব্ধি বেগের সমীকরণ। তা আমরা এখন যদি দেখি এখানে একটা বিষয়, এটাও আগের মতোই বড় ছোট দিয়ে, একটু ডান সাইডের ছবিটার মধ্যে খেয়াল করো, ছবিটার মধ্যে এই যে দেখো, আমরা এখানে একটা কথা বলি, লব্ধি যার সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে সেটা হচ্ছে ছোট। লব্ধি দেখো, খেয়াল করো, লব্ধি যার সাথে 90 ডিগ্রি কোণ করে সেটা হচ্ছে ছোট, আর লব্ধি যার সাথে 90 ডিগ্রি তৈরি করে না সেটা হচ্ছে বড়। এই কথাগুলো কাজে বেশি লাগবে যখন তুমি গণিত দ্বিতীয় পত্রে গিয়ে দেখবা যে কি এই ন্যূনতম দূরত্বে নদী পার, এটার একটা আলাদা নাম তখন হবে। তুমি বলবা যে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি অঙ্ক। ফিজিক্সে যে ধরনের প্রবলেম সলভ করবা, যে কয়টা প্রবলেম সলভ করবো, মিনিমাম তার থেকে 3 or 4 টাইমস তোমাকে ম্যাথে গিয়ে করতে হবে। সেই জন্য এই কনসেপ্ট গুলো দিয়ে রাখা, যাতে তুমি ওই প্রবলেম গুলো সলভ করতে পারো। ওকে, তাহলে লব্ধি ইকুয়াল টু, এমনি আমরা আগেও বলেছিলাম লব্ধি হচ্ছে নৌকার বেগটা বড় হবে, তাহলে বড় স্কোয়ার মাইনাস ছোট স্কোয়ার, তোমার বুঝতে ধারণা করতে সুবিধা হবে। ঠিক আছে, আবার একইভাবে আমরা যখন সামন্তরিক সূত্র পড়ছিলাম, তা আমরা বলছি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি স্থূল হয় তবে ক্ষুদ্রতর কর্ণটি লব্ধি প্রকাশ করে। দেখো এই যে এইটা একটা কি সামন্তরিক না, সামন্তরিকের কর্ণ কিন্তু দুইটা আঁকা যায়। দেখো এই যে সামন্তরিকের কর্ণ, এইটাও কিন্তু একটা সামন্তরিকের কর্ণ, এই যে এইটা একটা সামন্তরিক, এটা বড় কর্ণ। তো বড় কর্ণটা হচ্ছে গিয়ে কি যোগফল প্রকাশ করে, আর ছোট কর্ণটা বিয়োগফল প্রকাশ করে। আমরা অন্যভাবে এটা বলতে পারি। সম্ভাব্য যত রকম ভাবে জানা সম্ভব হয় সবভাবেই জানার চেষ্টা করতে হবে, যাতে কখন না মানে পরীক্ষার হলে যে কোনো একটা ক্লিক করে, এতে আমরা প্রবলেম সলভ করতে পারবো। ঠিক আছে, তা আমরা এখন স্থূলকোণের জন্য যেটা আরো দুইটা, ওই যে প্রয়োজনীয় সময় একই কথা, ন্যূনতম দূরত্ব, প্রয়োজনীয় সময়টা কি হবে দেখো, নদী পার হতে প্রয়োজনীয় সময় সর্বনিম্ন দূরত্ব ডিভাইড বাই নদীর প্রস্থ, প্রস্থ বরাবর বেগ। তাহলে প্রস্থ বরাবর বেগ ভিভি সাইন আলফা, তাহলে এস ইজুকাল টু ডি ইজুকাল টু নদীর প্রস্থ বা ন্যূনতম দূরত্ব, তাহলে টি ইজুকাল টু ডি বাই ভি সাইন আলফা। একই কথা বারবার, সর্বনিম্ন দূরত্ব নদীর প্রস্থ, সেক্ষেত্রে আমরা জানি দূরত্ব ইজুকাল টু বেগ ইন্টু সময়, সর্বনিম্ন দূরত্ব বা নদীর প্রস্থ হলো প্রস্থ বরাবর বেগ ইন্টু প্রয়োজনীয় সময়। একই কথা বারবার বলছি এই কারণে, তুমিও বারবার করবা, রিপিটেডলি এগুলো করলে যেটা হয় কি একবারে এটা হচ্ছে তোমার অন্তরে বসে যায়, তখন তুমি চাইলে ভুলেও ভুল হওয়ার সুযোগ থাকে না। ঠিক আছে, আমরা কিছু প্রবলেম সলভ করব। তো আমি আমি যে বইটা ফোকাস করি অলওয়েজ, সেটা হচ্ছে ডক্টর শাহজাহান তপন স্যারের বই। এই বইটার মধ্যে তোমাদেরকে পরামর্শ আগেও বলেছি, এই বইয়ের উদাহরণ অনুশীলনী কোনো জায়গার কোনো প্রবলেম বাদ যাবে না। একটা বই শেষ করো, অন্য বই দেখবা হাত দিলে দেখবা যে 90% শেষ। তুমি শাহজাহান তপনের বইয়ের উদাহরণ অনুশীলনী যত প্রবলেম আছে, এমসিকিউর যত প্রবলেম আছে সবগুলো শেষ করো, ইসাক স্যারের বই যদি ধরবা দেখবা যে ইসাক স্যারের বইয়ের 90% বা 80% অঙ্ক তোমার শেষ। বাকিগুলো দেখতে পারবা সময় সুযোগের অভাবে। কিন্তু বাট তোমার উচিত হবে যে কোনো, এই যে আমি সাজান্ত তপনের বইয়ের কথা বলছি এই ক্ষেত্রে, এটার ব্যাখ্যাগুলো আমরা আগে দিছি, এখন আর দিব না। গাণিতিক উদাহরণগুলো 2.3 এগুলো দেখা আছে, তুমি এখান থেকে দেখে নিয়ে গিয়ে গাণিতিক উদাহরণ প্রত্যেকটা করবা। অনুশীলনীর দেখো 2, 4, 32 ক খ, ঠিক আছে, 33 ক খ, 39, এগুলা বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন আছে। একটা এমসিকিউ, আরেকটা হয়তো এমসিকিউ আছে, আমরা ওই এমসিকিউটা আলোচনা করে ফেলবো, সো আর ওইটা এখানে দিলাম না। এখানে দেখো এখন আমরা একটা কনসেপ্ট, লম্বালম্বী নদী পার, নদীর প্রস্থ বরাবর পার, বিপরীত বিন্দুতে যাত্রা, ন্যূনতম দূরত্বে নদী পার, সর্বনিম্ন দূরত্বে নদী পার, আড়াআড়ি নদী পার, সবগুলোর কথার মানে একই। অর্থাৎ আলফা ইজুকাল টু কত, স্থূলকোণ, আলফা ইজুকাল টু স্থূলকোণ। ঠিক আছে, এখন দেখো আমরা বলছি নৌকার বেগ স্রোতের বেগের দ্বিগুণ হয়। নৌকার বেগ যদি স্রোতের বেগের দ্বিগুণ হয়, সেক্ষেত্রে আমরা কিছু প্যারামিটার নিজেরা কিছু শর্টকাট, এখানে অনেকেই দেখা যায় শর্টকাট ফলো করো, শর্টকাট ফলো করলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে গিয়া শর্টকাট দিয়ে পরে মেইন জিনিসটা ভুলে যাও। আগে পুরো রাস্তা চিনতে হবে, সব রকম ভাবে সব রাস্তা চিনতে হবে, দেন তুমি শর্টকাট অ্যাপ্লাই করতে পারবা। কারণ হচ্ছে প্রশ্ন যদি তোমাকে এমসিকিউ বলে উত্তর দেওয়ার দরকার, প্রশ্নের উপরে ডিপেন্ড করে তুমি কোন রাস্তায় যাবা সেটা। যেমন এমসিকিউ যদি আসে তোমাকে এটা সম্ভাব্য সব হচ্ছে মানে 1 মিনিট পাই, কিন্তু সব অঙ্কের জন্য যদি 1 মিনিট ব্যয় করো, অনেক কঠিন অঙ্ক আছে সেগুলোর জন্য তখন তুমি সময় পাবা না। সেই জন্য যেগুলো ওই শর্টকাট গুলো দিয়ে তুমি কিছু সময় সেভ করলে, কিছু অঙ্ক আছে আননোন থাকবে পারবা না, সেটা হয়তো 3 মিনিট লাগতে পারে, 2 মিনিট লাগতে পারে, কিন্তু তখন সেই সময়টা কোত্থেকে পাবা? তখন এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে হবে। অবশ্যই বারবারই বলছি শর্টকাট ইউজ করে অঙ্ক করার চেষ্টা করবা, কিন্তু শর্টকাট দিয়ে সব হবে তা না। ওকে, তাহলে আমরা বলছি নৌকার বেগ যদি স্রোতের বেগের দ্বিগুণ অথবা স্রোতের বেগ নৌকার বেগের অর্ধেক হয়, যেমন ইউ এবং ভি। এখানে ইউ বলছি 2, ভি হচ্ছে এত কিলোমিটার পার আওয়ার, এককগুলো খেয়াল রাখতে হবে। এই ক্ষেত্রে যদি লম্বালম্বী নদী পার হতে বলে, এক্ষেত্রে যদি লম্বালম্বী নদী পার হতে বলে, তুমি ডিরেক্ট যে সূত্রটা আমরা ইউজ করতে পারি, সেই সূত্রটা হচ্ছে গিয়ে কি, সেই সূত্রটা হচ্ছে যেমন এই যে আলফা ইজুকাল টু কজ ইনভার্স, কজ ইনভার্স
কি হচ্ছে মাইনাস দেখো 2/4। এখানে একটা দেখো 2/4 মানে কত -½ তো -½ হইলে -½ এর মান কত -½ এর মান তুমি যদি এরকম চিন্তা করো cos আলফা ইজ ইকুয়াল টু কি হচ্ছে -u/v খেয়াল করো তাহলে u/v মানে কি -2/4 -2/4 সমান সমান কত -½ তো -½ মানে কত cos 120 ডিগ্রি cos 120 ডিগ্রি। এখানে তোমাদের একটু বলে রাখি সাইন অথবা cos এর সাইন অথবা sin 30 ডিগ্রি এবং cos 30 sin 30 ডিগ্রি এবং sin 60 ডিগ্রি মান যদি জানো প্যারালালি তুমি দেখা যায় sin 30 মানে কি হচ্ছে cos 60 আবার sin 60 মানে cos 30 এটা পারো tan এর তিনটা মান tan এরও sin 30 tan এর মানগুলো আমাদের মনে রাখতে হবে tan 30 ডিগ্রি এবং কি হচ্ছে tan 60 ডিগ্রি tan 90 ডিগ্রি এটা অসংজ্ঞায়িত মানে হচ্ছে কি এটা মান নির্ণয় করা সম্ভব না এবং tan 45 ডিগ্রি আমরা যখন স্লোপ পড়বো ঢাল সম্পর্কে আমরা বিস্তারিত যখন জানবো তখন এটা আমাদের খুব কাজে লাগবে এগুলা তো এই মানগুলো থাকতে হবে তাহলে আমরা দেখো cos আলফা তাহলে এখন তুমি যদি দেখো কোনো কারণে আমরা দেখছি হচ্ছে স্রোতের বেগ নৌকার বেগের অর্ধেক অথবা নৌকার বেগ স্রোতের বেগের দ্বিগুণ তোমাকে বলছি ন্যূনতম দূরত্বের নদী পার বা সর্বনিম্ন দূরত্বের নদী পার বা আড়াআড়ি বিপরীত বিন্দুতে যাত্রা নদীর প্রস্থ বরাবর পারাপার লম্বালম্বি যারাপার সরাসরি কি হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু 120 আলফা ইজ ইকুয়াল টু 120 খেয়াল রাখতে হবে অবশ্যই স্রোতের বেগ নৌকার বেগের অর্ধেক হইতে হবে অথবা নৌকার বেগ স্রোতের বেগের দ্বিগুণ হইতে হবে কিন্তু উল্টাটা হইলে হবে না যেমন উল্টাটা হইলে কি হবে যদি তুমি মনে করো আমি তোমাকে বলে দিলাম স্রোতের বেগ 4 নৌকার বেগ হচ্ছে 2 তখন তুমি দেখবা যে কি হবে দেখো cos আলফা ইজ ইকুয়াল টু তখন -4/2 তখন মান আসবে কত -2 আমরা জানি cos এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে কত cos এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে +1 থেকে -1 মানে 1 তাহলে এটা সম্ভব না ইভেন আমরা একটু আগে যেটা দেখছিলাম আমরা বলছিলাম w ইজ ইকুয়াল টু খেয়াল করো w ইজ ইকুয়াল টু কি বড় স্কোয়ার মাইনাস মানে কি হচ্ছে স্রোত নৌকার বেগ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার লিখছিলাম তাহলে এখানে দেখো যদি কি আসবে ভি স্কোয়ার মানে কি ভি স্কোয়ার মানে হচ্ছে 4 2 স্কোয়ার মানে 4 আর এটা হচ্ছে কত -16 তাহলে এখানে রুটের নিচে কি হবে মাইনাস মান চলে আসবে যেটা তখন কি হবে অসংজ্ঞায়িত থাকবে সো এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে স্রোতের বেগের নৌকার বেগের অর্ধেক অথবা নৌকার বেগ স্রোতের বেগের দ্বিগুণ এই ধরনের শর্ত হলেই যদি তোমাকে বলা হয় সর্বনিম্ন দূরত্বের নদী পার অথবা ন্যূনতম দূরত্বের নদী পার অথবা আড়াআড়ি নদী পার তখন তুমি ডিরেক্ট বলতে পারবা আলফা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি আশা করি বুঝতে পারছো আমরা আরো কিছু দেখি এই ধরনের ইউনিট গুলা খেয়াল রাখতে হবে একক গুলা দেখো এই যে স্রোতের বেগ এখানে ইউ ইজ ইকুয়াল টু 1800 মিটার পার আওয়ার এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার তোমাকে কনফিউজ করবে বিভিন্ন ভাবে এখানে কত এখানে যদি বলি আড়াআড়ি পার হইতে চাই আলফা কত আলফা স্রোতের বেগ 1800 আর হচ্ছে সাঁতারুর বেগ হচ্ছে 3600 তার মানে কি সাঁতারুর বেগ নৌকার বেগের দ্বিগুণ অথবা স্রোতের বেগ নৌকার বেগের অর্ধেক সো আলফা 120 ডিগ্রি এরকম বিভিন্ন মান আসবে কিন্তু এই ক্ষেত্রে সম্ভব না এই ক্ষেত্রে আমরা ওই যে পুরো সূত্রই লিখবো এই ক্ষেত্রে যদি তোমাকে কোনো কারণে বলে যে কি হচ্ছে আলফা কত স্বাভাবিক যে সূত্র w √u² + v² + 2uv cos আলফা এটা দিয়ে করবা ঠিক আছে এখানে দেখো স্রোতের বেগ নৌকার বেগের চেয়ে বেশি কিন্তু দেখাইলাম সিন করাইলাম যে থাকে নৌকার বেগ 10 স্রোতের বেগ হচ্ছে 3 যদি নৌকার বেগ নৌকার বেগ 10 আছে স্রোতের বেগ হচ্ছে 5 হইতো তাহলে আলফা এত কিন্তু এই ক্ষেত্রে স্বাভাবিক সূত্র দিয়ে করতে হবে এইটা একটু দেখাই এরকমও থাকে এরকম কিছু বোর্ডে একটা প্রবলেম আসছে এটা কি করবা এটা এই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেটা তুমি একটু দেখো এই যে আমরা যদি এখানে অ্যাক্সিস গুলা চিন্তা করি এই যে আমরা জানি এটা হলো এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস তাই না তাহলে এক্স অ্যাক্সিস বরাবর আমাদের ইউনিট ভেক্টর কি এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে আই তাহলে এখানে দেখো এই জায়গা হলো এই দিকে হচ্ছে 3i এদিকে হচ্ছে 3j এখন নৌকার ডিরেক্ট বেগ যদি বের করতে চাও তাহলে কি হবে √ওভার কি হচ্ছে এই যে এখানে এটা কি হচ্ছে 3² + 3² তাহলে কি হবে 9 + 9 খেয়াল করো 9 + 9 এটা ডিরেক্টলি আমরা বলতে পারি 3√2 18 মানে 3√2 ঠিক আছে আমি এইটাও দেখাইছি দেখো এদিকে 3 এইদিকে 3 দুইটা যদি 3 হয় এই যে এই সাইডে আমরা বলছি 3 এই সাইডেও 3 তাহলে রেজাল্টেন্ট হবে কি এখানে √3 3√2 তাই না তাহলে নৌকাটা এই বরাবর চলবে তোমরা এই ছবিটা দেখাবো এই ছবিটা তোমাদের একটা প্রবলেম আছে সে প্রবলেমে দেখতে পারবা
তাহলে এখানে স্রোতের বেগ কত? এখানে স্রোতের বেগ অনলি 2, যেহেতু এক্স অ্যাক্সিস, এই যে আমরা একক ভেক্টর না, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, স্রোতের বেগটা আমরা দেখাইছি না এক্স অ্যাক্সিস বরাবর, এটা 2। তাহলে অনলি এখানে স্রোতের বেগ হচ্ছে স্রোতের বেগ 2। তো আশা করি বুঝতে পারছো। তো আমরা একটু প্রবলেম সলভের দিকে যাব। ওকে, একটা দুইটা প্রবলেম সলভ করি, তাহলে ভালো লাগবে। ও, মজার একটা বিষয়, সরি ভুলে গেছিলাম, এটা নদী নৌকার সিমুলেশন। তুমি যদি এটা ক্লিক করো, এটা যদি সরাসরি ক্লিক করো, এখানে এটা ক্লিক করলেই তুমি অলরেডি দেখো কোথায় চলে যাচ্ছ। আমরা এই যে নদী নৌকার একটা সিমুলেশনে গিয়েছি। প্লিজ একটু খুব ধৈর্য ধরে খেয়াল করো। এতক্ষণ আমরা যে প্রবলেম গুলো সলভ করছি, এই প্রবলেম গুলো আমরা যেটা করব কি, আমরা এই প্রবলেম গুলোর একটা ফিল নিব, ভিজুয়ালি আমরা এটা দেখার চেষ্টা করব। আমি ওই লিঙ্কটা দিয়ে দিয়েছি, তুমি এখান থেকে ক্লিক করলেই পাবা। ঠিক আছে, এই যে রিভার বোট সিমুলেশন, ইটস একটা অসাম জিনিস। অসাম জিনিস এই কারণে বলছি, তুমি দেখো এই ক্ষেত্রে তোমার এই যে বোট স্পিড দেখো, তুমি তুমি চাইলে তোমার বোট স্পিডটা ই করতে পারো। যে বোট স্পিড কত আছে, বোট স্পিড 10 মিটার/সেকেন্ড। এদিকে দাঁড়াও, এই যে বোট স্পিড বাড়ছে, এই যে দেখো বোট স্পিড কমছে 10। এই যে এখানে দেখো রিভার স্পিড, আমি রিভার স্পিড দেখাচ্ছি, বাড়াচ্ছি। এই যে রিভার স্পিড কমানো যায়, 0 করা যায় না, মিনিমাম 1 করা যায়। আমরা রিভার স্পিড 5 করলাম, বোট স্পিড ই করলাম। এই যে দেখো উইডথ, তুমি চাইলে নদীর উইডথ তো বাড়াইতে কমাইতে পারবা। এই যে 180, এটা উইডথ কমে যাচ্ছে, এই যে ম্যাক্সিমাম 140। ঠিক আছে, এটা দেখলাম। এখন একটা জিনিস আমরা বলছিলাম আলফা ইজ ইকুয়াল টু কি হচ্ছে, সূক্ষ্মকোণ, সমকোণ এবং স্থূলকোণ। এখন দেখো এই যে বোট, বোট হেডিং ডিউ ইস্ট, এটা ইস্ট বরাবর আছে, মানে এটা কি লম্বা লম্বি আছে, এখানে আলফা 90 ডিগ্রি। এখন দেখো আমি এই যে, এখন দেখো কি হচ্ছে, এখানে আলফা স্থূলকোণ বানাই দিছি। খেয়াল করো বিষয়টা, একটু খেয়াল করো। এই যে এখন হচ্ছে কি না আলফা 90 ডিগ্রি, এই ক্ষেত্রে হচ্ছে আলফা কি হচ্ছে 90 + 10 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কত, আলফা 100 ডিগ্রি হয়ে গেল। এই যে আলফা 120, আমি আলফা 120। ঠিক আছে, এই যে, এই যে 30 + এত। দেখবা যে এখন বোর্ডটা কোন দিকে যায়, বোর্ডটা কোন দিকে যায়, স্ট্রেট। এই যে এখানে যে আমি তোমাকে দেখাই, এই স্ট্রেট লাইনটা আমি একটু দাগ দিয়ে রাখি, এই যে, এই যে দাগ দিলাম, এই বরাবর নৌকাটা যাবে, তুমি দেখবা। এখানে আমরা বলছিলাম না যে বোটের স্পিড যদি নৌকার স্পিডের দ্বিগুণ হয়, বোটের স্পিড যে নৌকার স্পিডের দ্বিগুণ হয়, তাহলে কি হবে? ঠিক আছে, তখন এখন দেখো আলফা 120 ডিগ্রি কোণে যদি আমরা চালাই, তাহলে ই করব। ঠিক আছে, তাহলে আমরা এই যে এই অংশটা দেখো, এইটা দিয়ে আমরা আমরা এটা যদি ক্লিক করি, এইটা যদি ক্লিক করি তাহলে চলবে। প্লিজ খেয়াল করো, দেখো স্ট্রেট যাচ্ছে কিনা, দেখো স্ট্রেট যাচ্ছে কিনা, এই যে দেখো স্ট্রেট। ঠিক আছে, আমি রিসেট করে আবারও দেখাই তোমাকে, এই যে দেখো স্ট্রেট যাচ্ছে। আমি আমার এই লাইনটা মুছে দেই, এই লাইনটা মুছে দেই, তুমি আর একটু বেটার ফিল করতে পারবা। ঠিক আছে, দেখো আরেকবার দেখো। ওকে, আমি এখানে দেখো এটা 12 করে দিলাম, এইটা 6 করে দিলাম, দ্বিগুণ, এই যে 6। একই ঘটনা ঘটবে, একই ঘটনা ঘটবে, হ্যাঁ, সরাসরি যাচ্ছে। ওকে, এখন তোমাকে একটা জিনিস একটু দেখাই। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ডিএক্সটা একটু দেখাবো। ডিএক্স প্লিজ, তুমি ডিএক্স এর ফিলিংটা এটার মধ্যে সবচেয়ে বেটার পাবা। এখানে ডিএক্স এর ফিলিংসটা একটু তোমাকে দেখাই, প্লিজ খেয়াল করো। এখানে আমরা আমরা রওনা করছি এই বরাবর। এক্ষেত্রে আমরা যদি লম্বালম্বি নদী পার হই, খেয়াল করো, আমরা রিসেট দিচ্ছি, লম্বালম্বি নদী পার হতে চাই, তাহলে আলফা 90 ডিগ্রি করলাম। এই যে সরি, ডিউ টু ইস্ট, আলফা এই ক্ষেত্রে 90 ডিগ্রি। ঠিক আছে, যাই হোক, স্রোতের বেগ, নৌকার বেগ কোনো সমস্যা না। আমরা এখন এই ক্ষেত্রের জন্য তুমি দেখো, এইখানে একটা কথা আছে হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট, কথাটা কি দেখতে পাচ্ছ কিনা? এই যে সরি, এই যে, এই যে এইখানে হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট। হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর। আমরা এই যে এইটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্টটা হচ্ছে হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট। আর এই দিকে এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট। মনে আছে কিনা আমরা বলছিলাম এইটাই ডিএক্স। এই যে আমরা বলছিলাম বিপরীত বিন্দু থেকে যাত্রা, প্লিজ ফিল ইট। আমরা বলেছিলাম বিপরীত বিন্দু থেকে যাত্রা, সরি খেয়াল করো, আমরা এখান থেকে রওনা দিচ্ছি, এই যে এখান থেকে রওনা দিয়ে এই জায়গায় পৌঁছানো মানে বিপরীত বিন্দুতে যাত্রা। কিন্তু স্রোতের বেগ যেহেতু আছে, তাহলে আমরা এইদিকে চলে আসব। এইদিকে চলে আসা, তাহলে আমরা বলছি এই বিন্দুটার নাম দিছিলাম আমরা কি, এই বিন্দুর নাম দিছিলাম আমরা এ বিন্দু। খেয়াল করো মনে আছে কিনা, এই বিন্দুর নাম দিয়েছি আমরা এ বিন্দু। এই বিন্দুর নাম দিছি একটু প্লিজ, এইটার নাম দিছি আমরা, এই যে এইটার নাম দিছি এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। এবং আমরা বলছিলাম এই দূরত্বটাই হচ্ছে ডিএক্স। তা আমরা বলছিলাম এই দূরত্বটা আমরা এই পারও হিসাব করতে পারি, এই যে এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের ডিএক্স। তাহলে এইদিকে ডিএক্স হিসাব করতে গেলে আমরা বলছি ডিএক্স দূরত্ব, তাহলে ডিএক্স ইজ ইকুয়াল টু কি,
ডিএক্স এইদিকে আমরা দূরত্ব ইকুয়াল টু বেগ ইন্টু সময়, এখানে দুইটা বেগ, একটা হচ্ছে কোনটা, এখানে হচ্ছে গিয়া কি ভি এর বেগ আমরা আলফা 90 ডিগ্রির জন্য করছি, ভি এর বেগ সরাসরি এদিকে, তাহলে ডিএক্স ইকুয়াল টু ভি ইন্টু টি, ভি ইন্টু টি, ডিএক্স ইকুয়াল টু ভি ইন্টু টি, ক্লিয়ার কিনা? তাহলে আমরা এখন দেখো তুমি এইখানে যদি ক্যালকুলেশন করো ইউ উইল গেট, দেখো ভি তোমাকে দিলাম কত 12, ভি হচ্ছে 12, বোটের স্পিড 12, আর হচ্ছে টিটা কত, টিটা তুমি আমরা এখানে টি এর মানটা আছে না, আমরা ওইখান থেকে যদি খেয়াল করো টি এর মানটা নির্ণয় করি, টি এর মান কিভাবে নির্ণয় করি, টি ইজ ইকুয়াল টু কি, দূরত্ব বাই, মনে আছে কিনা, বেগ, দূরত্ব বাই বেগ, সেটা তুমি বের করতে পারবা। জাস্ট একটা ফিল দেখো, আমার ক্লাসটা বড় হয়ে যাচ্ছে, তা আমরা সেই ক্ষেত্রে তুমি এই ফিলটা এখান থেকে নিতে পারবা। আমি একটু এটা ইরিজ করে দেই, তো তুমি একটা ফিলটা দেখো, তুমি দেখবা যে কি, তুমি সমীকরণের মাধ্যমে একটা যে কোনো একটা প্রবলেম নিয়ে সমীকরণের মাধ্যমে একটা মান বের করবা, দেন তুমি এটাকে কি করবা, রিস্টার্ট করবা। আমরা এখন মানে এটাকে চালু করবো। তো আমরা একটু দেখি, আমরা এটাকে একটু দেখি, সেটা হচ্ছে যে এটা কোন দিকে যায়, প্লিজ। ওকে, এখন দেখো, দেখো হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট কিন্তু কত আছে, 140 আছে। কারণ কি, দেখো হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট এইটা, এটা নদীর প্রস্থ, তাই না, হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট 140 আছে। কিন্তু কি হচ্ছে, এইটা হচ্ছে কি ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট 70। খেয়াল করো, আমরা এটাকে যদি প্লাস অ্যাক্সিস ধরি, তাহলে এটা কি হচ্ছে মাইনাস এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে মাইনাস এক্স অ্যাক্সিস, সেই জন্য -70 দেয়। এই যে দেখো সাদা সাদা ফোঁটাগুলো হচ্ছে কি স্রোতের বেগ দেখাচ্ছে। তো আই থিঙ্ক ইউ ফিল বেটার থিং। এখন একটা জিনিস দেখাই, আমরা এই সিমুলেশন থেকে বেরোয় আসবো, সেটা হচ্ছে গিয়া যদি আলফা সূক্ষ্ম, আমরা এখানে আলফা সূক্ষ্ম কোণ যদি আলফা 90 ডিগ্রির জন্য করছি, সেটা তোমাকে আরেকবার একটু দেখাই, সরি, আলফা 90 ডিগ্রির জন্য দেখো, দেখো আলফা 90 ডিগ্রির জন্য এইদিকে আসতেছে, ঠিক আছে। দেখো তুমি আলফা 90 ডিগ্রি, এই যে এই জায়গাটা দেখো, আলফা 90 ডিগ্রিতে তুমি চালাইছো, কিন্তু নৌকা যাচ্ছে কোন দিকে, ওই দিকে, ঠিক আছে। তাইলে তুমি আশা করি এটা বুঝছো। আমরা এখন আলফা সূক্ষ্ম কোণের জন্য একটু দেখবো, এইটাকে আমরা একটু রিসেট দেই। আমরা এখন এই যে দেখো ঘুরাই দিচ্ছি, এখন হচ্ছে গিয়া, এখন কত, এই যে আমাদের এখন হচ্ছে আলফা 70 ডিগ্রি, 20 ডিগ্রি সাউথ ইস্ট হয়ে গেছে 70 ডিগ্রি। এখন যদি আমরা এটাকে ইউজ করি, দেখো আরো দূরে যাচ্ছে। এক্ষেত্রে দেখো হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট এইখানে কি হচ্ছে, এইখানে দেখো 125 মিটার হয়ে গেছে। স্রোতের বেগ কিন্তু একই আছে, স্রোতের বেগ নৌকার বেগ একই রাখছি, কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করো, এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে নৌকার বেগটা কোন দিকে, নৌকার বেগ হচ্ছে 70 ডিগ্রি এই দিকে ছিল। এটা হচ্ছে ধরো নৌকার বেগ, আমি যদি করি এইটা হচ্ছে স্রোতের বেগ, তাইলে আমরা নৌকার বেগরে ভাঙ্গাইছিলাম না, নৌকার বেগের একটা অংশ এই দিকে আর একটা অংশ এই দিকে, তাইলে এই দিকে কি হয়ে গেছে, দুইটা বেগ চলে আসছে, এখানে দুইটা বেগ আসছে এইদিকে। আমরা যদি কি হচ্ছে দূরত্বটা বের করতে চাই, তাহলে ডিএক্স, এই ক্ষেত্রে দূরত্ব সমীকরণ ডিএক্স ইকুয়াল টু বেগ, এখানে বেগ কি ইউ পুরাটা প্লাস কি হচ্ছে ভি কজ আলফা, ইউ প্লাস ভি কজ আলফা ইনটু টি, ঠিক আছে। আশা করি তুমি বুঝতে পারছো সবগুলা। এখানে টোটাল সমীকরণ হচ্ছে, খেয়াল করো, টোটাল সমীকরণ হচ্ছে আমাদের 12-13টা আসবে, আমি সেটা আলাদাই করি। তো আমরা আজকে আমরা সিমুলেশন থেকে বের হয়ে যাচ্ছি, আমরা সিমুলেশনটা তোমরা নিজেরা নিজের মতো করে যত সময় দিয়ে পারো শিখলা, ফিল করার একটা সুযোগ আসবে, ঠিক আছে। তা আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি, হ্যাঁ। এই যে আমরা সিমুলেশন থেকে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি, ঠিক আছে। নদী নৌকার সিমুলেশনটা আমরা দেখলাম, আশা করি ভালো লাগছে। প্লিজ প্রবলেম গুলা সলভ করতে হবে। আমরা নদী নৌকার যে অঙ্কগুলা তোমাকে দেখাইছি শাহজাহান তপনের বইয়ে, প্রত্যেকটা প্রবলেম তোমরা সলভ করো, ভাল লাগবে, ঠিক আছে। আমরা এখন দেখো একটা প্রবলেম, জাস্ট সিম্পলি দুই একটা প্রবলেম দেখবো, ক্লাস ডিউরেশন অনেকক্ষণ হয়ে যাচ্ছে, ঠিক আছে। স্রোতযুক্ত নদী, দেখো তাকাইলি তুমি অ্যান্সার, দেখা মাত্রই তুমি অ্যান্সার বলতে পারবা, দেখা মাত্রই মনে করো গুলি মারছো না, চোখ দিয়ে গুলি মারছো, সাথে সাথে অঙ্ক ভাঙ্গে চুরা রেজাল্ট বাইর করে ফেলছে। স্রোতযুক্ত নদীতে সর্বনিম্ন সময়ে, আমরা বলছি সর্বনিম্ন সময় মানে আলফা 90 ডিগ্রি, সর্বনিম্ন সময়ের একটা কৌণিক রিপ্রেজেন্টেশন আলফা 90 ডিগ্রি। সো কি হচ্ছে, স্রোতের সাথে কিভাবে নৌকা চালাইতে হবে 90 ডিগ্রি, অ্যান্সার 90 ডিগ্রি, কিচ্ছু করার দরকার নাই। দেখলে একটা নদীতে স্রোতের বেগ 5, স্রোতের বেগ 5 কিলোমিটার, একটা নৌকাকে 10 কিলোমিটার বেগে চালনা করা যায়, কোন দিকে নৌকা চালালে ঠিক সোজাসুজি পৌঁছা যায়, ঠিক সোজাসুজি পৌঁছা যায়। দেখো স্রোতের বেগ নৌকার বেগের অর্ধেক, আমরা চাচ্ছি ঠিক ওপারের বিন্দুতে পৌঁছাতে, চালালে অপর পাড়ে ঠিক সোজাসুজি পৌঁছা যায়। আলফা 120 ডিগ্রি, ক্যালকুলেশন করে দেখবো হয়ে যাবে, ঠিক আছে।
একটা নদীতে নৌকার বেগ স্রোতের বেগের অনুকূলে এবং প্রতিকূলে। এখানে আমরা একটু আগে ছবি দেখাইছি, স্রোতের বেগের অনুকূল প্রতিকূলটা আমি একটু দেখাই তোমাকে। স্রোতের বেগ, মনে করো এটা হচ্ছে আমাদের নৌকা, ঠিক আছে, সরি নদী। নদী এখন স্রোত যাচ্ছে, স্রোতটা সবসময় মাইনাস এক্স অ্যাক্সিস থেকে প্লাস অ্যাক্সিস, এটা একটা মনে করো যে কনভেনশন। কেন? কোনো কারণ নাই। তুমি ইচ্ছা করলে যে স্যার আমি এদিকে দেখাবো, কিন্তু সব বইগুলোতে এইরকম ভাবে বলা আছে, সেই জন্য তোমার জন্য সুবিধা। তাহলে ইউ এই দিকে, স্রোতের বেগ এই দিকে, ঠিক আছে। তাহলে স্রোতের প্রতিকূল মানে কি? বিপরীত দিকে। স্রোতের প্রতিকূলে বিপরীত দিকে মানে স্রোত যেদিকে যাচ্ছে সেই দিকে। স্রোতের অনুকূলে প্রতিকূলে বেগ, তোমরা এটা দেখে স্কুলও দেখছো। স্রোতের, তাহলে আমরা ভি ভি প্লাস ইউ, এটা হচ্ছে স্রোতের অনুকূলে বেগ, কত? 18। তাহলে আমরা পাচ্ছি ভি মাইনাস ইউ, সেক্ষেত্রে সেটা হচ্ছে কত? 18 আর 6। তাহলে আমরা কি পাবো? 2v ইজুকাল টু কত? 24। এক্ষেত্রে ভি ইজুকাল টু কত? ভি ইজুকাল টু 12, তাই না? ভি যদি 12 হয়, তাহলে ভি যদি আমরা যদি এই সমীকরণে ভি এর মান বসাই, তাহলে কি হচ্ছে? ভি প্লাস ইউ ইজুকাল টু 18, ডিরেক্ট বলতে পারো ইউ 6, এটা 12 প্লাস ইউ ইজুকাল টু 18 দেখাইলাম। তাহলে ইউ ইজুকাল টু কত? ইউ ইজুকাল টু 6, ইউ ইজুকাল টু 6। ক্লিয়ার? তাহলে এখন দেখো, প্রশ্ন বলছে নৌকাটি কত বেগে কোন দিকে, কতকে, নৌকার বেগ কত? তাহলে নৌকার বেগ অলরেডি আমরা পেয়ে গেলাম 12, যেহেতু এগুলা কিলোমিটার পার আওয়ারে আছে দুইটাই, সেক্ষেত্রে আর ভাঙাবো না, আমরা কিলোমিটার পার আওয়ারই রেখে দিলাম, ঠিক আছে। আহ এটা এটা গেল একটা। তাহলে নৌকাটি কোন দিকে চালালে সোজা অপর পাড়ে পৌঁছাবে? তাহলে সোজা অপর পাড়ে পৌঁছাবে মানে কি? আমরা ভি কত পাইছি? 12, ইউ কত? 6। ভি 12, ইউ 6, আলফা কত? 120। আলফা কত? 120। দিস ইজ দা, এই যে চমৎকার বিষয় হচ্ছে বুয়েটে, এটা বুয়েটে আসছে 2015-16 সালে, ঠিক আছে। তা আমরা পরের প্রবলেমটা দেখি, ঠিক আছে। স্রোতের বেগ 120 আর ভি হচ্ছে এত ডিগ্রি করে। একটা ইঞ্জিন চালিত নৌকার বেগ 14 কিলোমিটার ঘন্টায়, 14 কিলোমিটার মানে 40। তাহলে আমরা আমরা দেখছি হচ্ছে কিসের? এখানে নৌকার বেগ। তাহলে আমরা এখানে দেখছি, সরি এটা ভি না, এটা ভি। ভি হচ্ছে 14 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে দেখো নদীর প্রস্থ বলছে নৌকাটি আড়াআড়ি পার হতে হলে, আড়াআড়ি পার মানে 90 ডিগ্রি কোণে, আড়াআড়ি পার হতে কত সময় লাগবে? স্রোতের বেগ এত, এক্ষেত্রে কিন্তু আলফা লাগবে আমাদের। আমাদের এই যে কত সময় লাগবে, টি ইজুকাল টু কি? তাইলে দেখো আড়াআড়ি পার হইতে আলফা কত? আলফা হচ্ছে আলফা গ্রেটার দেন 90 ডিগ্রি। আলফা গ্রেটার দেন 90 ডিগ্রি, আলফা কত? এখানে আমার ভি বলে দিয়েছে 14, ইউ বলছে কত? 7। এই যে ইউ হচ্ছে ঘন্টায় 7, তাহলে আলফা অবশ্যই 120 ডিগ্রি। আলফা কত? 120 ডিগ্রি। তাহলে প্রয়োজনীয় সময় কি? প্রয়োজনীয় সময় ইজুকাল টু কি? নদীর প্রস্থ বাই বেগ। নদীর প্রস্থ বাই বেগ, তাহলে বেগ ভি, ভি সাইন আলফা, প্রস্থ বরাবর বেগ। তাহলে কি হবে? ডি কত? 12.125, এটা কিলোমিটার। এখানে ডিভাইডেড বাই ভি এর মান কত? ভি এর মান আমরা পেয়েছি 14 সাইন কত? 120 ডিগ্রি। 14 সাইন 120 ডিগ্রি, মানটা যেরকম বেরোবে দেখবা যে পারবা তুমি। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তা আমরা আরো এরকম অনেক অঙ্ক করা যায়। এখন এই যে স্রোতের বেগ 1 ঘন্টা লাগবে, ঠিক আছে, এগুলা তুমি পারবা। এই যে এইখানে দেখো একটা নদীর প্রস্থ বরাবর, এই যে দেখো নৌকা নদীর প্রস্থ বরাবর, তার মানে কি ডিরেক্ট সে কি হচ্ছে, সে যেভাবে চলছে সেটা হচ্ছে গিয়ে কি, এইটা যদি তোমার নদী হয়, সে রওনা দিছে এইভাবে প্রস্থ বরাবর। খেয়াল রাখতে হবে, এই প্রশ্নটাই মোস্ট প্রবাবলি তোমাদের পরীক্ষায় আসছে। এখানে ভি কি? ভি ম্যাক্স 20 মিটার, সে কি হচ্ছে, এক্ষেত্রে আলফা কত? আলফা 90 ডিগ্রি। এই প্রশ্নটাই তোমাদের একটা এমসিকিউ তে আমি দিয়েছিলাম, ভেক্টর অংশটা আমি করেছিলাম এই প্রশ্নটা। সো আমরা এই প্রশ্নটা, এই যে দেখো আলফা এত, স্রোতের বেগ এই ক্ষেত্রে এত, ঠিক আছে। এই ক্ষেত্রে যেহেতু কি হচ্ছে, তাহলে লব্ধি বেগ কত? তুমি লব্ধি বেগ বের করতে তোমাকে কি লাগবে দেখো, এখানে তুমি করে ফেলতে পারো। লব্ধি বেগের আমরা 3টা সমীকরণ জানি, লব্ধি বেগের 3টা সমীকরণ। এখন একটু 3টা সমীকরণ আমরা বলছি। এই ক্ষেত্রে কি হচ্ছে, লব্ধি বেগ, সরি এই ক্ষেত্রে লব্ধি বেগের একটা সমীকরণই আমরা, তাহলে ডাব্লিউ ইজুকাল টু কি পাবো? এখানে তোমার এই যে আলফা লাগবে। আলফা আলফা তুমি কিভাবে পাবা? ঠিক আছে, আলফা পাওয়ার জন্য তোমার ইউভি এর মান দেওয়া আছে, এখান থেকে তুমি অলরেডি লব্ধি বেগ নির্ণয় করবা, সময় নির্ণয় করবা, এটা তুমি পারবা আশা করি।
ঠিক আছে, আমার ক্লাসটা বড় হয়ে যাচ্ছে, আমি আর আগাচ্ছি না। ঠিক আছে, তো আমরা এইখানে তুমি এগুলা করে ফেলতে পারবা। এখানে একটু বলে রাখি, বইয়ে এই প্রশ্নের উত্তর ভুল দেওয়া আছে। ঠিক আছে, টাইম ভুল দেওয়া থাকতে পারে, কোন একটা প্রবলেম। এখানে এই ছবিটা দেখো, এটা একটা বোর্ডের প্রবলেম, জাস্ট একটু ধারণা দেখছি। করিম কত বেগে অপর পারে পৌঁছাবে? এখন দেখো করিমের বেগ হচ্ছে ওবি বরাবর কত বেগে, মানে লব্ধি বেগ চাইছে। তোমার কাছে এখানে আলফা দিয়ে দেওয়া আছে, এইটা দেওয়া আছে, স্রোতের বেগ দেওয়া আছে, করিমের বেগ 8 আর 1। সিম্পল, লব্ধি বেগ নির্ণয় করবা, লব্ধি বেগ। ঠিক আছে, তারপরে দেখো সেকেন্ড প্রশ্ন বলছে করিম এবং রহিমের মধ্যে কে আগে অপর পাড়ে পৌঁছাবে, গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দেওয়া। করিম আর রহিমের মধ্যে, জাস্ট এই অঙ্কটা ফোকাস করার জন্য আমি ওইদিকে একটু দ্রুত চলে আসছি, এগুলা তুমি পারবা। করিম এবং রহিমের মধ্যে কে আগে পৌঁছাবে? দেখো, রহিম রওনা দিছে কোন বরাবর? রহিম হচ্ছে ওয়ে বরাবর আলফা 90 ডিগ্রি। যেই ভদ্রলোক আলফা 90 ডিগ্রি বরাবর রওনা দিবে সে আগে পৌঁছাবে। আমরা বলছি ন্যূনতম সময় নদী পার, সময় নদী পারের জন্য আলফা ইজুকাল টু 90 ডিগ্রি। তাইলে এখন করিম, করিম কোনটা? করিম হচ্ছে ওবি বরাবর, করিম হচ্ছে ওবি বরাবর, আর রহিম হচ্ছে ওয়ে বরাবর। তাহলে অবশ্যই রহিম আগে পৌঁছাবে। এখন এটা কিভাবে তুমি করবা? তাহলে তুমি টি আর নির্ণয় করবা, আর হচ্ছে গিয়া কি টি টি কে নির্ণয় করবা, টি আর নির্ণয় করবা। এই দুইটা নির্ণয় করলেই তোমার হয়ে যাবে। ওকে ওকে, আশা করি বুঝতে পারছো। টি আর টি কে এই ক্ষেত্রে দেখবা, নর্মালি কিন্তু তুমি জানো অবশ্যই কি হবে। এই যে দেখো, তোমার হচ্ছে ওয়ে বরাবর রওনা দিছে রহিম, অবশ্যই তাহলে আমরা আমরা বুঝে ফেলছি, কিন্তু আমরা বুঝে ফেললেও কিন্তু কিছু করার নাই, এর লোকরা বলে দিছে আমাদেরকে গাণিতিক বিশ্লেষণ সহ ব্যাখ্যা করো। তার মানে এটা দেখাইতে হবে। যদি গাণিতিক বিশ্লেষণের কথা না বলতো, তুমি ডিরেক্ট বলতে পারবা আলফা ইজুকাল টু 90 ডিগ্রি। ঠিক আছে, সে যদি যে লম্ব বরাবর রওনা দিছে সে আগে পৌঁছাবে, যেহেতু রহিম লম্ব বরাবর রওনা দিছে, রহিম আগে পৌঁছাবে। তো যাই হোক, এতক্ষণ তোমরা ধৈর্য ধরে আমার ক্লাসটা শুনছো। আরো এরকম বোর্ডের অনেক প্রশ্ন আছে, চাইলে লেকচার বাড়ানো যায়, যেহেতু সময়ের একটা লিমিটেশনস আছে এবং অনেক ছাত্র একটু বিরক্ত হয় যে বেশি সময় ক্লাস করালে। ঠিক আছে, তো আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা আগামী ক্লাসে, ঠিক আছে, এই যে এরকম অনেক অঙ্ক আছে। ও আচ্ছা আচ্ছা, সরি, এইটা একটু দেখা। এই যে দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে এইটা বেগটা, এই যে বেগটার কথা বলছিলাম না, এইটা এই যে দেখো, এইদিকে 3, এইদিকে 3, তাহলে নৌকা কোন দিকে গেছে? এই দিক বরাবর গেছে। ঠিক আছে, এইটা এই যে বেগ, এই অঙ্কটার থেকে ওই ছবিটা কেটে নিয়েছিলাম। ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পারছো, এটা দেখানোর জন্য রাখছিলাম। তাইলে আমরা আরো অঙ্ক আছে, এই বইটা, এটা সাজান তপনের বইয়ে আছে, করে দেওয়া আছে, তোমরা এটা দেখতে পারবে। এই যে নদী চওড়া, কতটুকু চওড়া, এটা পারবা। নেক্সট ক্লাস ভেক্টর রাশির গুণন, আমরা মাল্টিপ্লিকেশন অফ ভেক্টরটা শুরু করব, যদিও তোমরা অলরেডি অনেকে পারো। তো ভেক্টর রাশির ডট গুণফল এবং ডট গুণফল নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। পরবর্তী ক্লাসে আমরা ক্রস গুণফল নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো একটু বলে রাখি, আমার সবগুলা ক্লাস বৃহস্পতিবার 11টা 20-এ তোমরা এই ক্লাসগুলো দেখতে পাবা, এবং আশা করি একটু হেডফোন দিয়ে ইউজ করে ক্লাসগুলো দেখবা। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্লিজ ক্লাসগুলা, কলেজের যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলো করার চেষ্টা করো। তোমার জন্য খুবই খুবই কম সময় আছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তোমরা হচ্ছ, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই যে 3টা ব্যাচ, খেয়াল করো, অলরেডি একটা ব্যাচের একটা অ্যাচিভমেন্ট হয়েছে, কিন্তু তাদের অনেক ক্ষতি হয়েছে। সেই ক্ষতিটা আসলে মনে করো ভিতরগত ক্ষতি। এরপর পরবর্তী ব্যাচ যারা তোমাদের সেকেন্ড ইয়ারের ভাইরা, তারা কিন্তু 1 বছর আমাদের আন্ডারে ক্লাস করছে, বিভিন্ন জায়গায় সিস্টেম গুলো বুঝতে পারছে। তোমরা কিন্তু সেটা পারো নাই, তোমরা কিন্তু একবারে স্টার্টটাই করতে পারছো না। ঠিক আছে, তো সেই জন্য অবশ্যই করোনার সেকেন্ড ওয়েভ চলছে, তোমরা বাসায় থাকবা, প্রয়োজন ছাড়া বাসায় না, তোমরা স্টে হোম। অবশ্যই বাইরে গেলে মাস্ক পরতে হবে। তো সবাইকে ভালো থাকবে, পরবর্তী ক্লাসে দেখা হবে। আমার জন্য দোয়া করবা, আমার পরিবারের জন্য দোয়া করবা। আমি আশা করি তোমরা সবাই ভালো থাকবা। ধন্যবাদ সবাইকে।